মুম্বাইয়ের সেই ঝড়ো রাতটি অনন্যার জীবনের সবচেয়ে অন্ধকারতম রাত হয়ে উঠতে চলেছিল। বাইরে আকাশ ফেটে বৃষ্টি ঝরছিল অবিরাম, আর ভেতরে তার স্বপ্নের প্রাসাদ তাসের ঘরের মতো ধসে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। রায়চাঁদ ম্যানশনের বিশাল হলে ঝাড়বাতির আলো চোখ ঝলসে দিচ্ছিল। শহরের সবচেয়ে ধনী ও প্রভাবশালী মানুষেরা তাদের পঞ্চম বিবাহবার্ষিকী উদযাপন করতে সমবেত হয়েছিলেন। অনন্যা তার প্রিয় গাঢ় লাল বেনারসি শাড়ি পরে এসেছিল, যার রং তার কপালের সিঁদুরের সঙ্গে মিলে এক অপূর্ব সৌন্দর্য তৈরি করেছিল। সে নববধূর মতো লজ্জায় সংকুচিত হয়েছিল। তার মনে হয়েছিল আজ রাহুল নিশ্চয়ই তাকে কোনো বিশেষ উপহার দেবে, অথবা সেই পুরনো দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেবে, যখন তারা দুজনে একটি ছোট্ট ভাড়ার ঘরে থাকত আর একই থালায় খাবার ভাগ করে খেত। সে বারবার দরজার দিকে তাকাচ্ছিল, যেখান থেকে রাহুলের আসার কথা ছিল। তার হৃদয় অমঙ্গলের আশঙ্কায় নয়, বরং প্রেমের আতিশয্যে দ্রুত স্পন্দিত হচ্ছিল। কিন্তু তার সামান্যতম ধারণাও ছিল না যে যাকে সে নিজের দেবতা ভেবে পূজা করত, সেই মানুষটি আজ তার সমস্ত দুনিয়ায় আগুন ধরিয়ে দিতে চলেছে। হঠাৎ সঙ্গীত ধীরে ধীরে ম্লান হয়ে গেল এবং সকল অতিথির দৃষ্টি সিঁড়ির দিকে ঘুরে গেল। রাহুল বার্মা একটি কালো স্যুটে রাজপুত্রের মতো নেমে আসছিল, কিন্তু তার চোখে সেই পুরনো উজ্জ্বলতা ছিল না, যা অনন্যার জন্য একসময় জ্বলজ্বল করত। তার মুখে ছিল এক অদ্ভুত কঠোরতা, যা দেখে অনন্যার মন খারাপ হয়ে গেল। সে ভাবল হয়তো কাজের চাপে সে বিরক্ত হয়ে আছে। রাহুল মাইক হাতে নিল এবং পুরো হলে নিস্তব্ধতা নেমে এলো। সবাই ভাবছিল সে হয়তো তার স্ত্রীর জন্য প্রেমের কবিতা পড়বে, অথবা তার সাফল্যের কৃতিত্ব তাকে দেবে। অনন্যাও নিজের জায়গা থেকে এক পা এগিয়ে গেল, যাতে সে তার স্বামীর কাছে যেতে পারে। কিন্তু রাহুলের নজর তার ওপর স্থির হল না, বরং তাকে ভেদ করে চলে গেল। ঠান্ডা নিরুত্তাপ গলায় রাহুল ঘোষণা করল যে আজকের এই সন্ধ্যায় সে এক নতুন শুরু করতে চায় এবং কিছু পুরনো বন্ধন ছিঁড়ে ফেলতে চায়, যা এখন তার উন্নতির পথে বোঝা হয়ে দাঁড়িয়েছে। অনন্যার মনে হলো সে ভুল শুনেছে, অথবা এটা কোনো কৌতুক। কিন্তু তখনই ভিড় ছিঁড়ে সানিয়া কাপুর সামনে এগিয়ে এলো, যে অনন্যার ছোটবেলার বন্ধু ছিল এবং যাকে সে নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসত। সানিয়া অত্যন্ত আধুনিক ও উত্তেজক পোশাকে সজ্জিত ছিল এবং তার মুখে ছিল এক বিজয়ীর হাসি, যা অনন্যার হৃদয়ে খঞ্জরের মতো বিঁধল। সানিয়া সরাসরি গিয়ে রাহুলের পাশে দাঁড়িয়ে পড়ল। রাহুল কোনো দ্বিধা ছাড়াই তার কোমরে হাত রেখে দিল। হলে উপস্থিত প্রত্যেক মানুষ হতভম্ব হয়ে গেল। অনন্যার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মনে হলো ছাদ তার মাথার ওপর ভেঙে পড়েছে। যে দুই মানুষের ওপর সে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল, তারা দুজনে আজ পুরো দুনিয়ার সামনে তাকে নিয়ে তামাশা করছে। রাহুল অনন্যার চোখের দিকে তাকিয়ে ঘোষণা করল যে সে অনন্যাকে তালাক দিচ্ছে, কারণ এখন তাদের মানসিক স্তর ও জীবনযাত্রার ধরন আর একে অপরের সঙ্গে মেলে না। রাহুলের কথাগুলো অনন্যার কানে গলানো সীসা ঢেলে দেওয়ার মতো লাগল। সে বলল, অনন্যা এক সেকেলে চিন্তাধারার নারী, যে শুধু ঘরের রাঁধুনি হওয়ার যোগ্য। এখন সে একজন সিইওর স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। সবার সামনে অনন্যাকে নিয়ে বিদ্রূপ করে সে বলল যে তাকে পার্টিতে নিয়ে যেতে তার লজ্জা লাগে, কারণ সে ইংরেজি বলতে জানে না এবং আধুনিক পোশাক পরতেও জানে না। অনন্যার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল, কিন্তু তার জিভ যেন তালুর সঙ্গে আটকে গিয়েছিল। সে চাইলেও একটি শব্দ উচ্চারণ করতে পারছিল না। তখন সানিয়া মাইক হাতে নিয়ে গর্বের সঙ্গে নিজের পেটে হাত রেখে জানালো যে সে রাহুলের সন্তানের মা হতে চলেছে, এবং এটাই আসল কারণ যে তারা দুজনে এখন এই সম্পর্ককে আইনি স্বীকৃতি দিতে চায়। এই প্রকাশ অনন্যার জন্য মৃত্যুদণ্ডের চেয়েও ভয়ানক ছিল। সে জানত রাহুল সবসময় বাবা হতে চেয়েছিল, কিন্তু অনন্যার শারীরিক সমস্যার কারণে তারা সন্তানের মুখ দেখতে পায়নি। অনন্যার শাশুড়ি, যিনি এতক্ষণ চুপচাপ কোনায় দাঁড়িয়েছিলেন, হঠাৎ সামনে এসে নিজের ছেলেকে বকার বদলে অনন্যাকেই অভিশাপ দিতে শুরু করলেন। তিনি বললেন, অনন্যা তাদের বংশের উত্তরাধিকার দিতে পারেনি। শাশুড়ি সানিয়ার মাথায় হাত রেখে বললেন, যে নারী ঘরকে উত্তরাধিকার দিতে পারে সেই আসল লক্ষ্মী, আর অনন্যা তো শুধু এক অনুর্বর জনিল মতো, যেখানে কিছুই জন্মায় না। এটা ছিল সমাজের সেই তিক্ত সত্য, যা আজ অনন্যার সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে উঠেছিল, যেখানে নারীর মূল্য শুধু তার রূপ আর গর্ভ দিয়ে যাচাই করা হয়, তার ত্যাগ আর সমর্পণ দিয়ে নয়। অনন্যার মনে পড়ে গেল কিভাবে সে রাহুলের উন্নতির জন্য নিজের কথক নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন ত্যাগ করেছিল,
আর দিন রাত টিউশনি করে ঘর চালিয়েছিল যাতে রাহুল তার কোম্পানি দাঁড় করাতে পারে। আজ সেই রাহুল তাকে পুরনো ফার্নিচারের মতো ঘর থেকে বের করে দিচ্ছে, কারণ এখন সে নতুন ও চকচকে ফার্নিচার কিনে নিয়েছে। রাহুল নিজের পকেট থেকে ডিভোর্সের কাগজ বের করে অনন্যার মুখে ছুঁড়ে মারল। কাগজের পাতাগুলো বাতাসে ছড়িয়ে পড়ল আর মৃত পাখির ডানার মতো মেঝেতে লুটিয়ে রইল। সে কঠোর গলায় বলল অনন্যা যেন এই মুহূর্তে স্বাক্ষর করে এবং তার ঘর থেকে বেরিয়ে যায়, কারণ এখন এই ঘরে তার জন্য কোনো জায়গা নেই। অনন্যা কাঁপা হাতে কাগজগুলো তুলে নিল। তার মনে হলো সে নিজের মৃত্যু সার্টিফিকেটে স্বাক্ষর করছে, কিন্তু তার ভেতরে কোথাও আত্মসম্মানের একটি ছোট্ট স্ফুলিঙ্গ এখনও জ্বলছিল। স্বাক্ষর করার আগে সে রাহুলের চোখের দিকে তাকালো এবং সেখানে শুধু ঘৃণা আর অবহেলাই দেখতে পেল, যা তার বিভ্রামের শেষ সুতোটুকু ছিনে দিল। সে বুঝে গেল যে মানুষটির জন্য সে নিজের পুরো যৌবন উৎসর্গ করেছিল সে আসলে কখনো তার ছিল না। সে শুধু তার সিঁড়ি ছিল, যা ব্যবহার করে রাহুল উপরে উঠেছে। স্বাক্ষর করার পর রাহুল যা করল তা কেউ আশা করেনি। সে অনন্যার দিকে এগিয়ে গিয়ে তার গলা থেকে মঙ্গলসূত্র টেনে নেওয়ার জন্য হাত বাড়াল। ভারতীয় সংস্কৃতিতে মঙ্গলসূত্র সোহাগের প্রতীক, আর তা কেড়ে নেওয়া কোনো নারীর জন্য তার স্বামীর মৃত্যুর সমান। কিন্তু এখানে স্বামী জীবিত থেকেই তাকে বিধবা বানাচ্ছিল। অনন্যা প্রথমবার প্রতিবাদ করল এবং রাহুলের হাত ঝটকিয়ে দিল, কারণ এই মঙ্গলসূত্র তার ঈশ্বর ও বিশ্বাসের প্রতীক ছিল। কিন্তু রাহুল নিষ্ঠুরভাবে তার কবজি মোছড়াল এবং এক ঝটকায় কালো পুঁতির মালাটি ছিঁড়ে ফেলল। পুঁতিগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল এবং নিস্তব্ধতায় গুলির মতো প্রতিধ্বনিত হল। পুঁতিগুলোর ছড়িয়ে পড়া অনন্যার ভেঙে যাওয়া অস্তিত্বের প্রতীক হয়ে উঠল। এরপর রাহুল নিজের পকেট থেকে রুমাল বের করে অনন্যার কপালে ঘষতে শুরু করল, যাতে সিঁদুর মুছে দিতে পারে, যা তার বিবাহিত জীবনের শেষ চিহ্ন ছিল। অনন্যা পিছিয়ে গেল, কিন্তু সানিয়া তাকে পেছন থেকে ধরে ফেলল এবং হাসতে হাসতে বলল, এখনই নাটক শেষ করো আর নিজের জায়গায় ফিরে যাও। রাহুল নির্মমভাবে তার কপাল ঘষল, ফলে সিঁদুর তার পুরো মুখে ছড়িয়ে গেল। সে কোনো আহত বীরাঙ্গনার মতো দেখাচ্ছিল, যার মুখে রক্ত লেগে আছে। এই দৃশ্য এতটাই ভয়াবহ ছিল যে হলে উপস্থিত কিছু মহিলা চোখ ফিরিয়ে নিলেন, কিন্তু কারও সাহস ছিল না রায়চাঁদ পরিবারের জামাতা ও শহরের উদীয়মান ব্যবসায়ী টাইকুনের বিরুদ্ধে কথা বলার। অনন্যা পুরোপুরি ভেঙে পড়ে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল, যেন তার আত্মা শরীর ছেড়ে চলে গেছে। তখনই বাইরে বিদ্যুৎ চমকাল এবং জোরালো আওয়াজে হলের জানালাগুলো কেঁপে উঠল। মনে হলো প্রকৃতিও এই অন্যায়ের ওপর ক্রোধ প্রকাশ করছে। অনন্যা ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং নিজের শাড়ির আঁচল ঠিক করল। এবার তার চোখে জল ছিল না, বরং এক অদ্ভুত শূন্যতা ছিল, ঝড়ো সমুদ্রের আগের শান্ত অবস্থার মতো। সে একবার রাহুলের দিকে, তারপর সানিয়ার দিকে। সানিয়া তখনও রাহুলের হাত ধরে দাঁড়িয়েছিল এবং তাকে জয়ের বিশ্বাস দিচ্ছিল। অনন্যা কোনো কথা না বলে নিজের আঙুল থেকে সোনার আংটি খুলে পাশের টেবিলে রেখে দিল। আংটির আওয়াজ হলের নিস্তব্ধতা ভেঙে দিল এবং রাহুলের অহংকারে এক চড়ের মতো লাগল। অনন্যা প্রধান দরজার দিকে এগিয়ে গেল। অতিথিরা নিজে থেকেই তার জন্য রাস্তা ছেড়ে দিল, যেমন মানুষ অচ্ছুত থেকে দূরে সরে যায়, অথবা হয়তো তার তেজ দেখে ভয় পাচ্ছিল। সে না নিজের কোনো জিনিস নিল, না গয়না চাইল, কারণ এই ঘরের প্রতিটি জিনিস এখন তার কাছে অপবিত্র হয়ে গিয়েছিল। চৌখাট পেরোনোর সঙ্গে সঙ্গে তার মনে হল সে নিজের শেষকৃত্য থেকে বেরিয়ে আসছে। এখন যে বাইরে যাবে সে আর অনন্যা নয়, বরং অন্য কেউ হবে। পেছন থেকে রাহুলের আওয়াজ এলো, আর কখনো নিজের অলক্ষণে মুখ দেখাবে না, আর টাকার দরকার হলে তার অফিসে গিয়ে আবেদন করবে। অনন্যা ঘুরে জবাব দিল না। সিংহ কুকুরের ডাকে কান দেয় না। আজ সে নিজের ভেতরের সিংহীকে জাগিয়ে তুলেছিল। সে মুষলধারে বৃষ্টির মধ্যে খালি পায়ে রাস্তায় হাঁটতে লাগল। বৃষ্টির ফোঁটা তার মুখের সিঁদুর ধুয়ে দিচ্ছিল, যা লাল রঙের জলের মতো গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। মুম্বাইয়ের রাস্তায় গাড়ির আওয়াজ ছিল, মানুষ নিজের দুনিয়ায় ব্যস্ত ছিল, কিন্তু অনন্যার জন্য সময় থমকে গিয়েছিল। সে শুধু নিজের ভাঙা হৃদয়ের শব্দ শুনতে পাচ্ছিল। সে ভিজতে ভিজতে অনেক দূর হাঁটল, যতক্ষণ না তার পা অবশ হয়ে গেল এবং ঠান্ডার অনুভূতি বন্ধ হয়ে গেল। সে বুঝতে পারছিল না কোথায় যাবে। তার মা বাবা এই পৃথিবীতে নেই, আর ভাই নিজের স্ত্রীর চাপে তাকে আগেই ঘর ছাড়া করেছে। সে পুরো পৃথিবীতে একা। তার মাথা গোজার কোনো ছাদ ছিল না।
চলতে চলতে সে একটি পুরনো মন্দিরের সিঁড়িতে পৌঁছে গেল, যেখানে আরতির ঘণ্ট বাজছিল এবং ধূপের সুগন্ধ আসছিল, যা তাকে ছোটবেলার কথা মনে করিয়ে দিচ্ছিল। সে সিঁড়িতে বসে পড়ল এবং আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে প্রশ্ন করল, তার ভক্তিতে কি খামতি ছিল। স্বামীর প্রতি একনিষ্ঠ স্ত্রী হওয়া কি পাপ, নাকি কারোর ওপর অন্ধ বিশ্বাস করা অপরাধ, যার জন্য সে এত বড় শাস্তি পেল? তখনই এক বৃদ্ধ পুরোহিত তাকে দেখে কাছে এলেন। কিছু না জিজ্ঞেস করে তিনি তাকে একটি কম্বল জড়িয়ে দিলেন এবং প্রসাদের এক টুকরো তার হাতে দিলেন। সেই অজানা পুরোহিতের দয়া অনন্যার বাঁধ ভেঙে দিল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল এবং নিজের সমস্ত বেদনা অশ্রুর মাধ্যমে বের করে দিল। কাঁদতে কাঁদতে তার মায়ের একটি কথা মনে পড়ল। যখন একটি দরজা বন্ধ হয়, ঈশ্বর অন্য একটি দরজা অবশ্যই খুলে দেন, কিন্তু সেটি দেখার জন্যে চোখের জল মুছে চোখ পরিষ্কার করতে হয়। অনন্যা নিজের মুঠি শক্ত করল এবং কসম খেল যে সে রাহুল ও সানিয়াকে দেখিয়ে দেবে, যাকে তারা দুর্বল ভেবে পিষে দিতে চেয়েছিল, সে আসলে একটি বীজ ছিল। এখন সেই বীজ গাছ হয়ে জন্মাবে। সে ঠিক করল আর কারো সাহায্যের মুখাপেক্ষী হবে না। নিজের পরিচয় নিজে তৈরি করবে, চাইলে আগুনের নদী পার হতে হোক। এটা তার অগ্নি পরীক্ষা। সে এতে পুড়ে ভস্ম হবে না, বরং খাঁটি সোনা হয়ে বেরিয়ে আসবে। সেই রাতে সে মন্দিরের ধর্মশালায় আশ্রয় নিল এবং ভিজে কাপড়েই পুরো রাত জেগে পরবর্তী পদক্ষেপের কথা ভাবতে লাগল। এখন তার হারাবার কিছু নেই, পাওয়ার জন্যে পুরো পৃথিবী আছে। তার মনে পড়ল খবরের কাগজে রায়চাঁদ গ্রুপের মালিক হর্ষবর্ধন রায়চাঁদের কথা পড়েছিল, যিনি নিজের প্রতিবন্ধী ছেলের জন্যে স্ত্রী খুঁজছেন এবং যার নানা গুজব চলছে। মানুষ বলতো সেই ছেলে পাগল অথবা অভিশপ্ত, কিন্তু অনন্যার মনে হল হয়তো এটাই তার পথ। বিষ দিয়েই বিষ কাটতে হয়। যদি সে ওই পরিবারে প্রবেশ করতে পারে, তবে রাহুলকে তার নিজের খেলায় হারাতে পারবে, কারণ রায়চাঁদই একমাত্র শক্তি যাকে রাহুল ভয় পায়। সকালের প্রথম আলোয় অনন্যা তার সিদ্ধান্ত পাকা করল। সে ভেজা শাড়ি নিংড়ে নিল, চুল শক্ত করে বাঁধল, যেন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। তার মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালি, কিন্তু চোখে প্রতিশোধ ও সংকল্পের নতুন উজ্জ্বলতা জ্বলছিল। সে জানত রায়চাঁদ ম্যানশনের দরজায় কড়া নাড়া মানে সিংহের মুখে হাত দেওয়া। কিন্তু এখন তার কোনো পশুর ভয় ছিল না, কারণ সে মানুষের রূপে সবচেয়ে বিপজ্জনক পশু দেখে নিয়েছে। সে উঠে মন্দিরের ঘণ্টা বাজাল। আওয়াজ তার সংকল্পে মোহর মেরে দিল। সে নিজের নতুন ভাগ্য লেখার জন্য বেরিয়ে পড়ল সেই দিকে, যেখানে শহরের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর প্রাসাদ অবস্থিত, যাকে মানুষ ভুতুড়ে বাড়ি বলত। কিন্তু অনন্যার কাছে সেটি এখন একটি মন্দির, যেখানে তাকে নিজের হারানো মর্যাদা ফিরে পেতে হবে। রায়চাঁদ ম্যানশনের বিশাল লোহাল গেট কোনো দুর্ভেদ্য কেল্লার মতো লাগছিল, যার পেছনে গভীর রহস্যের সাগর লুকিয়েছিল। অনন্যা ভেজা শাড়ি ও এলোমেলো চুল নিয়ে সেখানে দাঁড়িয়েছিল, যেন কোনো ভিক্ষুক রাজপ্রাসাদের দ্বারে এসে দাঁড়িয়েছে। কিন্তু তার চোখে ভিক্ষার আবেদন ছিল না, ছিল এক অদ্ভুত জেদ। দারোয়ান তাকে থামানোর চেষ্টা করল, তার বেশভূষা দেখে তাকে ভিখারি ভেবেছিল, কিন্তু অনন্যার গলার স্বরে এত তেজ ছিল যে সে ঘাবড়ে গেল। সে পরিষ্কারভাবে বলল সে হর্ষবর্ধন রায়চাঁদের সঙ্গে দেখা করতে এসেছে এবং তার কাছে তাদের ছেলের জন্য এমন এক প্রস্তাব আছে যা প্রত্যাখ্যান করা তাদের পক্ষে সম্ভব হবে না। এটা ছিল তার শেষ চাল, এমন জুয়া যেখানে সে নিজের বেঁচে থাকা জীবনের শেষ অংশটুকু বাজি ধরছিল, শুধু যাতে সে ওই লোকেদের শিক্ষা দিতে পারে যারা তার অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা করেছিল। যখন তাকে ভেতরে ডাকা হলো, তখন হাভেলির ভেতরের নিস্তব্ধতা বাইরের ঝড়ের চেয়েও ভয়ঙ্কর ছিল। মনে হচ্ছিল দেওয়ালগুলো বছরের পর বছর কারো হাসি শোনেনি। হর্ষবর্ধন রায়চাঁদ নিজের লাইব্রেরিতে বসেছিলেন। তার মুখে বয়স ও চিন্তার রেখা স্পষ্ট ছিল। তিনি অনন্যাকে অবিশ্বাসের চোখে দেখছিলেন। অনন্যা কোনো ভূমিকা ছাড়াই নিজের কথা জানাল। সে জানে তাদের প্রতিবন্ধী ছেলে বিক্রমাদিত্যের জন্য কোনো সম্ভ্রান্ত পরিবার মেয়ে দিতে রাজি নয়। সে বলল সে বিক্রমকে বিয়ে করতে রাজি আছে, কোনো যৌতুক ছাড়া, কোনো শর্ত ছাড়া, শুধু রায়চাঁদ পরিবারের নাম এবং এই ঘরে আশ্রয় চায়। হর্ষবর্ধনের চোখে উজ্জ্বলতা ফুটে উঠল, যেন ডুবন্ত মানুষ খড়কুটো পেয়েছে।
কারণ সমাজে তাদের ছেলের অবস্থা নিয়ে যে আলোচনা চলছিল তা তাদের ব্যবসা ও মর্যাদা দুটোর জন্যই বিষ হয়ে দাঁড়িয়েছিল। হর্ষবর্ধন অনন্যাকে সতর্ক করে দিলেন যে বিক্রম কোনো সাধারণ মানুষ নয়, সে এক আগ্নেয়গিরি যা যে কোনো সময় ফেটে পড়তে পারে এবং নিজের আগুনে সবাইকে পুড়িয়ে দিতে পারে। তিনি জানালেন, দুর্ঘটনার পর থেকে বিক্রম নিজেকে দুনিয়া থেকে আলাদা করে নিয়েছে এবং কোনো মানুষকে, বিশেষ করে কোনো মহিলাকে নিজের কাছে আসতে দেয় না। কিন্তু অনন্যা তার দৃষ্টি নামাল না। সে বলল, যে নারী নিজের চিতা থেকে জীবিত ফিরে এসেছে সে আর আগুনকে ভয় পায় না। সে এটা জানালো না যে সে রাহুল বর্মার প্রাক্তন স্ত্রী, কারণ সে চেয়েছিল তার পরিচয় শুধু নিজের হোক, কোনো এমন মানুষের নয় যে তাকে আবর্জনার মতো ফেলে দিয়েছে। চুক্তি পাকা হলো, এমন চুক্তি যেখানে আবেগের কোনো স্থান ছিল না, শুধু প্রয়োজন ছিল। হর্ষবর্ধনের একজন পুত্রবধূ চাইছিল, অনন্যার একটি ঢাল চাইছিল। অনন্যাকে বিক্রমের ঘরে পাঠানো হলো যাতে সে সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে পারে যার সঙ্গে তাকে পুরো জীবন কাটাতে হবে অথবা সহ্য করতে হবে। ঘরে ঘুটঘুটে অন্ধকার ছিল, জানালায় মোটা পর্দা লাগানো, সেখানে ওষুধ ও পুরনো বইয়ের মিশ্র গন্ধ দম বন্ধ করার মতো। এক কোণায় হুইলচেয়ারে বসা এক ছায়ামূর্তি দেখা গেল, যার পিঠ দরজার দিকে ছিল। সে জানালা দিয়ে বাইরের বৃষ্টি দেখছিল। অনন্যা যেই এক কদম বাড়াল, এক ভারী ও কর্কশ আওয়াজ তাকে থামিয়ে দিল, যেমন সিংহ নিজের গুহায় অনুপ্রবেশকারীকে সতর্ক করে। বিক্রম ঘুরল এবং বিদ্যুতের চমকে অনন্যা তার মুখ দেখল। অর্ধেক মুখে পোড়ার গভীর দাগ ছিল এবং তার চোখ আগুনের মতো জ্বলছিল, যাতে দুনিয়ার প্রতি শুধু ঘৃণা ভরা ছিল। বিক্রম তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে এক বিদ্রুপাত্মক হাসি হাসল, যা কাঁচ ভাঙার মতো বিঁধছিল। সে জিজ্ঞেস করল সে কেন নিজের যৌবনকে এই হুইলচেয়ারের সঙ্গে বাঁধতে চায়। সে অনন্যার উপর অভিযোগ তুলল যে সেও অন্য মেয়েদের মতো তার বাবার সম্পত্তির দিকে নজর দিয়ে বসেছে এবং তার অক্ষম শরীরের সুযোগ নিতে চায়। বিক্রমের শব্দগুলো অত্যন্ত তীক্ষ্ণ ছিল। সে বলল, সে তাকে ছোঁয়ারও যোগ্য নয় এবং এই বিয়েতে সে চোখের জল আর অপমান ছাড়া আর কিচ্ছু পাবে না। কিন্তু অনন্যা সেখান থেকে পালাল না। সে বিক্রমের চোখের দিকে তাকিয়ে বলল, তার সম্পত্তি চায় না, শুধু একটা ছাদ ও একটা নাম চায়। বদলে সে তার সেবা করবে এবং তার একাকিত্ব ভাগ করে নেবে। সে মিথ্যে বলেনি যে সে তাকে ভালোবাসে, আর এই সত্যটাই বিক্রমকে অবাক করে দিয়েছিল, কারণ আজ পর্যন্ত প্রত্যেকে তার সঙ্গে মিথ্যে বলেছে। বিক্রম কিছুক্ষণ চুপ হয়ে গেল। তার মুঠি হুইলচেয়ারের হাতলে এত জোরে চেপে বসল যে শিরাগুলো ফুটে উঠল। সে যেন নিজের ভেতরের ঝড় থামানোর চেষ্টা করছিল। সে অনন্যাকে বলল, যদি সে নরকে থাকতে প্রস্তুত থাকে তবে তার কোনো আপত্তি নেই, কিন্তু তাকে মনে রাখতে হবে যে এই নরকের দরজা শুধু ভেতরে আসার জন্য খোলে, বাইরে যাওয়ার জন্য নয়। এটা তার সম্মতি ছিল, যা শাস্তির মতো মনে হচ্ছিল, কিন্তু অনন্যার জন্য এটা ছিল এক জয়। পরের দিনই রায়চাঁদ ম্যানশনের ছোট মন্দিরে বিয়ের আয়োজন করা হলো। সেখানে কোনো অতিথি ছিল না, না ব্যান্ডবাজা, না খুশির গান। এই বিয়ে কোনো শেষকৃত্যের মতো শান্ত ও বিষণ্ণ ছিল। পণ্ডিতের মন্ত্রোচ্চারণ দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল এবং অগ্নির শিখা সাক্ষী হচ্ছিল। অনন্যা একটি সাধারণ লাল শাড়ি পরেছিল, যা হাভেলির পুরনো সিন্দুক থেকে বের করা হয়েছিল। তার মুখে কোনো কোণের উজ্জ্বলতা ছিল না, বরং এক যোদ্ধার গাম্ভীর্য ছিল। যখন ৭ পাক ঘোরার সময় এলো, বিক্রমকে হুইলচেয়ারে করেই ঘোরানো হলো এবং অনন্যা তারা সঙ্গে সঙ্গে চলল। প্রতিটি পাকের সঙ্গে সে তার অতীতকে পেছনে ফেলে যাচ্ছিল এবং এক অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে আবদ্ধ হচ্ছিল। এটা ৭ জন্মের বন্ধন ছিল না, দুটো ভেঙে যাওয়া মানুষের এক সমঝোতা ছিল, যেখানে ভালোবাসার আশা করা বোকামি ছিল। যখন বিক্রম অনন্যার শীতে সিঁদুর পরিয়ে দিল, অনন্যার মনে হল কোনো আগুনের ফুলকি তার কপালে রাখা হয়েছে। এটা সেই একই লাল রং যা গতকাল রাহুল মুছে দিয়েছিল, আর আজ বিক্রম আবার পরিয়ে দিচ্ছে। কিন্তু এবার এর অর্থ বদলে গিয়েছিল। এই সিঁদুর এখন সোহাগের চিহ্ন নয়, বরং তার প্রতিশোধের তিলক। মঙ্গলসূত্র পরানোর সময় বিক্রমের আঙুল তার ঘাড় স্পর্শ করল। অনন্যা শিউরে উঠল, কারণ সেই স্পর্শে কোনো আপনত্ব ছিল না, ছিল শীতলতা, যা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে সে এখন কার আমানত। বিয়ে সম্পন্ন হল, কিন্তু কেউ তালি বাজাল না, শুধু বাইরে বৃষ্টির ফোঁটার শব্দ হতে থাকল। গৃহপ্রবেশের অনুষ্ঠানও নামমাত্র হল।
অনন্যা চালের কলস উল্টে দিল, কিন্তু চালের দানা ছড়িয়ে পড়ার শব্দ অমঙ্গলের মতো লাগল, কারণ স্বাগত জানানোর কেউ ছিল না। চাকর বাকররা তাকে নিয়ে নিচু স্বরে কথা বলছিল, তাদের চোখে দয়া ও কৌতূহলের মিশ্রণ ছিল, যে শেষ পর্যন্ত এই সুন্দর মেয়েটি এই রাক্ষসের সঙ্গে কিভাবে মানিয়ে নেবে। অনন্যাকে বিক্রমের ঘরেই থাকতে হতো। বিক্রম পরিষ্কার জানিয়ে দিল যে সে ঘরের এক কোণায় ঘুমাবে এবং তাকে বিরক্ত করবে না। সেই রাতে বাসর রাতের নামে শুধু নিস্তব্ধতা ছিল। বিক্রম হুইলচেয়ারে বসে ল্যাপটপে কাজ করছিল, আর অনন্যা মেঝেতে চটাই বিছিয়ে শুয়ে পড়ল। নিজের চোখে ঘুমের বদলে আগামীকালের পরিকল্পনা সাজাতে থাকল। দিন কাটতে লাগল। অনন্যার জীবন হাভেলির 4 দেওয়ালে বন্দী হয়ে গেল। তার কাজ ছিল শুধু বিক্রমের দেখভাল করা ও তার কটু কথা শোনা। বিক্রম তাকে ইচ্ছে করে বিরক্ত করত, কখনো গরম কফি ছুঁড়ে দিত, কখনো তার বানানো রুটিতে খুদ ধরত, যাতে দেখে সে কখন হার মেনে পালিয়ে যায়। কিন্তু অনন্যা অদ্ভুত ধৈর্য দেখালো। সে চুপচাপ কাঁচের টুকরো তুলে নিত, আবার খাবার বানাতো এবং তার ক্ষতে মলম লাগিয়ে দিত, কোনো অভিযোগ ছাড়াই। সে জানত বিক্রমের এই রাগ তার শরীরের অক্ষমতার নয়, বরং তার মনের ক্ষোভের। আর সেই যন্ত্রণা বুঝতে পারত, কারণ সেও একই যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে বিক্রমের চিৎকার কমে এলো এবং তার জায়গায় এক অদ্ভুত নিস্তব্ধতা চলে এলো, যা হয়তো ঝড় থামার সংকেত ছিল। এক সন্ধ্যায় অনন্যা বিক্রমের ঘর পরিষ্কার করছিল। তখন তার নজর টেবিলে রাখা গোপনীয় লেখা কিছু ফাইলের উপর পড়ল, যা রায়চাঁদ ইন্ডাস্ট্রিজের বার্ষিক টার্নওভারের সঙ্গে যুক্ত ছিল। সে অজান্তেই একটি ফাইল খুলল এবং অবাক হয়ে গেল। তাতে লেখা পরিসংখ্যানের কৌশল কোনো সাধারণ মস্তিষ্কের কাজ হতে পারে না, এটা কোনো ব্যবসায়িক জাদুকরের কাজ ছিল। তখনই বিক্রম বাথরুম থেকে বেরিয়ে এসে অনন্যাকে ফাইল দেখতে দেখে ধরে ফেলে। তার চোখে পুরনো ভয়ানক রাগ ফিরে এলো। সে ঝাঁপিয়ে ফাইল ছিনিয়ে নেয় এবং অনন্যাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল এবং মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। অনন্যা প্রথমবার বিক্রমের চোখে ভয় দেখল, নিজের রহস্য ফাঁস হওয়ার ভয়। অনন্যা ঘাবড়ে যাওয়ার বদলে শান্ত স্বরে জিজ্ঞেস করল সে কেন নিজের যোগ্যতা দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রাখছে, কেন নিজেকে এই অন্ধকার ঘরে বন্দি করে রেখেছে যখন সে বাইরের দুনিয়া শাসন করতে পারে। বিক্রম তাকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলল, এইসব বিষয় তার মাথা ব্যথা থাকা উচিত নয়। তার কাজ শুধু সেবা করা, প্রশ্ন করা নয়। কিন্তু অনন্যা বুঝে গিয়েছিল যে বিক্রম শুধু শারীরিকভাবে অক্ষম নয়, তার কাছে এমন এক মস্তিষ্ক আছে যা পুরো শহরকে আঙুলের উপর নাচাতে পারে। সেদিন অনন্যা উপলব্ধি করল সে যে প্রতিবন্ধী মানুষটিকে বিয়ে করেছে সে আসলে এক ঘুমন্ত সিংহ, আর যদি সে এই সিংহকে জাগিয়ে তুলতে পারে তবে রাহুল বর্মার মতো মানুষ ধুলোয় মিশে যাবে। এই ঘটনার পর দুজনের মধ্যে এক না বলা পরিবর্তন এলো। বিক্রম এখন অনন্যাকে সন্দেহের চোখে নয়, বরং এক ধাঁধার মতো দেখতে লাগল। অনন্যাও নিজের কৌশল বদলে ফেলল। এখন সে শুধু সেবিকা নয়, বিক্রমের কাজে আগ্রহ নিতে শুরু করল। খবরের কাগজ পড়ে শোনাত, বাজারের উত্থান পতন নিয়ে নিজের মতামত দিত। বিক্রম প্রথমে তাকে গুরুত্ব দিত না, কিন্তু ধীরে ধীরে উপলব্ধি করল যে অনন্যার কথাগুলো যুক্তিপূর্ণ ও বুদ্ধিদীপ্ত, যা একজন গৃহবধূর থেকে প্রত্যাশিত ছিল না। এটা তাদের সম্পর্কের নতুন শুরু ছিল, যেখানে তারা স্বামী স্ত্রী নয়, বরং দুই বুদ্ধিমান অংশীদার হয়ে উঠছিল। তখনই একদিন হবেলিতে খবর এলো যে রাহুল বর্মার কোম্পানি রায়চাঁদ গ্রুপকে এক বড় প্রজেক্টের জন্য চ্যালেঞ্জ করেছে এবং যে কোনো মূল্যে সেটি হাতিয়ে নিতে চায়। হর্ষবর্ধন চিন্তিত ছিলেন, কারণ তিনি জানতেন রাহুল ভুল পদ্ধতি ব্যবহার করে ডিল জিতে নিতে পারে। অনন্যা এটা শুনে তার রক্ত টকবক করে উঠল। তার সেই দিনের কথা মনে পড়ে গেল যখন রাহুল তাকে অশিক্ষিত ও জ্ঞেয় বলেছিল। সে বিক্রমের কাছে গিয়ে বলল, এখন সময় এসেছে যে সে পর্দার পেছন থেকে বেরিয়ে নিজের শক্তি দেখাবে। বিক্রম ঘুরে তার দিকে তাকাল। অনন্যা জবাব দিল, সে তার সাহস হবে, তার কণ্ঠ হবে, শুধু তাকে একবার দুনিয়ার সামনে আসতে হবে। বিক্রম প্রথমবার অনন্যার চোখে প্রতিশোধের আগুন দেখল, যা তার নিজের ভেতরেও জ্বলছিল। তার মনে হল হয়তো তারা দুজনেই একই মাটির তৈরি। সে এক দীর্ঘশ্বাস নিয়ে নিজের ড্রয়ার থেকে একটি পেনড্রাইভ বের করে অনন্যার দিকে বাড়িয়ে দিল। এটা তার ওপর প্রথম বিশ্বাস ছিল। সে বলল, এই ড্রাইভে রাহুলের কোম্পানির সব দুর্বলতা আছে, যা সে ঘরে বসে বের করেছে। সঠিক ব্যবহার করলে রাহুল ধ্বংস হয়ে যেতে পারে। অনন্যা কাপা হাতে ড্রাইভটি নিল। তার মনে হল তার হাতে রাহুলের ধ্বংসের মানচিত্র আছে। সে বিক্রমের কাছে প্রতিজ্ঞা করল সে তার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে। এটা ছিল এক নতুন অধ্যায়ের শুরু, যেখানে অনন্যা ও বিক্রম এক টিম হয়ে গিয়েছিল, দেখতে দুর্বল কিন্তু ভেতরে বারুদে ঠাসা।
অনন্যা ঠিক করল সে সেই অন্ধকার ঘর থেকে বিক্রমকে বের করবে এবং তাকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেবে, আর এই পথেই তার নিজের প্রতিশোধও পূর্ণ হবে। বাইরে আবহাওয়া পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু রায়চাঁদ হাভেলির ভেতরে এক নতুন ঝড় তৈরি হচ্ছিল, যা খুব শীঘ্রই মুম্বাইয়ের কর্পোরেট জগৎকে নাড়িয়ে দেবে। অনন্যা আয়নায় নিজের সিঁদুর ভরা সিথি দেখে হাসল, কারণ এখন সে আর অসহায় তালাকপ্রাপ্তা নারী নয়, বরং রায়চাঁদ সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। রাতের নিস্তব্ধতায় বিক্রম অনন্যাকে আরও একটি রহস্য জানাল। সে শুধু এই কোম্পানির উত্তরাধিকারী নয়, গত 5 বছর ধরে সে ঘোষ সিইও হিসেবে কোম্পানি চালাচ্ছে, আর তার বাবা শুধু এক মুখোশ। এটা শুনে অনন্যার গায়ের লোম খাড়া হয়ে গেল, কারণ এর মানে সে অজান্তেই শহরের সবচেয়ে শক্তিশালী মানুষটির সঙ্গে বিয়ে করেছে। এখন লড়াই সমানে সমানে নয়, পাল্লা তাদের দিকে ভারী। অনন্যা মনে মনে রাহুলকে চ্যালেঞ্জ করল, যেন সে তৈরি থাকে, কারণ তার অশিক্ষিত স্ত্রী এখন এক রাজার সঙ্গে ফিরে আসছে। রায়চাঁদ ম্যানশনের সকালগুলো কোনো কবরস্থানের মতো নিস্তব্ধ থাকত, যেখানে পাখিদের কিচিরমিচির শব্দ উঁচু দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে দম বন্ধ হয়ে যেত। অনন্যা রোজ সূর্য ওঠার আগে জেগে যেত এবং স্নান করে নিজের ভেজা চুল শুকোতে শুকোতে তুলসী গাছে জল দিত, যা তার দিনচর্যার অংশ হয়ে গিয়েছিল। ঘরের পুরনো চাকররা তাকে চাপা চোখে দেখত, যেন সে কোনো অদ্ভুত জীব যে নিজের ইচ্ছায় এই সোনার খাঁচাকে বেছে নিয়েছিল। তার শাশুড়ির ব্যবহার এখনও শীতল ছিল এবং শ্বশুর নিজের ঘরেই সীমাবদ্ধ থাকতেন। তাই অনন্যার পুরো দিন বিক্রমের ঘরের অন্ধকার ছায়াতেই কাটত। সে চায়ের পেয়ালা নিয়ে যখন তার ঘরে ঢুকত, তখন প্রায়ই তাকে জানালার কাছে নিজের হুইল চেয়ারে বসে থাকতে দেখত, যেখানে সে বাইরের দুনিয়াকে দেখত। বিক্রমের ঘর সবসময় তিতকুটে ওষুধ আর পুরনো কাগজের গন্ধে ভরে থাকত, যা যে কোনো মানুষকে মুহূর্তে বিষণ্ণ করে দিতে পারত। শুরুর দিনগুলোতে বিক্রম অনন্যার সাথে কথা বলা তো দূরে থাক, তার দিকে তাকানো পছন্দ করত না, যেন তার অস্তিত্বই তার জন্য কষ্টদায়ক ছিল। যখন সে তার জন্য নাশতা আনত, তখন সে সেটা টেবিলে রাখার রূঢ় ইশারা করত, এবং যদি চা সামান্যও ঠান্ডা হয়ে যেত, তবে পেয়ালাটি মেঝেতে আছাড় মারত, কাচের টুকরো ছড়িয়ে পড়ত, আর চা কার্পেটে বিশ্রী দাগ ফেলে দিত। কিন্তু অনন্যা কোনো শব্দ না করে সব পরিষ্কার করে দিত, যেমন এটা তার রোজকার কাজ। সে জানত এই রাগ তার ওপর নয়, বরং সেই নিষ্ঠুর ভাগ্যের ওপর, যে এক সিংহকে এই চেয়ারে বেঁধে দিয়েছিল। তাই সে নিজের মুখে তালা লাগিয়ে নিয়েছিল। এক রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুতের গর্জনে পুরো হাভেলি কেঁপে উঠছিল। তখনই বিক্রমের ঘর থেকে কোনো ভারী জিনিস পড়ার বিকট শব্দ এলো। অনন্যা দৌড়ে ভেতরে গেল তো দেখল বিক্রম মাটিতে পড়ে আছে এবং নিজের হুইল চেয়ার পর্যন্ত পৌঁছনোর ব্যর্থ চেষ্টা করছে। তার শরীর ঘামে ভিজে গিয়েছিল আর মুখে ব্যথার গভীর রেখা ফুটে উঠেছিল, যা বলছিল যে তার সাহায্যের খুব দরকার, কিন্তু তার অহংকার তাকে ডাকতে বাধা দিচ্ছিল। বিক্রম তাকে দেখেই চিৎকার করে বাইরে যেতে বলল, কারণ সে চায়নি কেউ তাকে এই অসহায় আর করুণ অবস্থায় দেখুক। কিন্তু অনন্যা তার চিৎকার আনশোনা করে দিল এবং নিজের পুরো শক্তি দিয়ে তাকে তুলল আর বিছানায় শুইয়ে দিল। যদিও বিক্রমের ভারী শরীর তোলার সময় তার নিজের দম বন্ধ হয়ে আসছিল। যখন অনন্যা বিক্রমের দুমড়ে যাওয়া পাগুলো সোজা করল, তখন তার নজর সেই ভয়ানক পোড়া দাগগুলোর ওপর পড়ল, যা হাঁটু থেকে নিচ পর্যন্ত ছড়িয়েছিল এবং তার ত্বককে বিকৃত করে দিয়েছিল। এগুলো সেই দাগ ছিল যা দেখে হয়তো বিক্রমের নিজেরও ঘৃণা হতো,
আর এই কারণেই সে নিজেকে অন্ধকারে বন্দী করে নিয়েছিল, যাতে অন্য কেউ এটা দেখতে না পায়। বিক্রম নিজের চোখ শক্ত করে বন্ধ করে নিল। তার মনে হল এখন অনন্যাও ঘৃণায় ভরে যাবে এবং তাকে ছুঁয়ে পালিয়ে যাবে, যেমনটা বাকি দুনিয়া করেছিল। কিন্তু সে তখন অবাক হল যখন সে অনুভব করল যে অনন্যার হাত কাঁপছিল না, বরং সেগুলো অত্যন্ত কোমলভাবে তার ক্ষতে মলম লাগিয়ে দিচ্ছে, যেমন কোনো পুরোহিত মূর্তিকে স্পর্শ করে। অনন্যা গরম জলে তোয়ালে ভিজিয়ে তার পায়ে শ্যাক দিল এবং তার চোখে জল ছিল, কিন্তু সেগুলো ভয়ের নয় বরং করুণার ছিল। সেই রাতে বিক্রমের হৃদয়ে জমে থাকা পাথর গলে গেল এবং সে প্রথমবার অনন্যাকে ধীর আর ভাঙা গলায় জিজ্ঞেস করল যে সে কেন এই সব করছে, যখন সে বদলে শুধু অপমান আর অবহেলা পাচ্ছে। অনন্যা তার কপালে ভেজা কাপড় রেখে বলল যে প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু প্রেম হয় না, কখনো কখনো কর্তব্য আর মানবতাও দুই অচেনাকে অটুট বন্ধনে জুড়ে দেয়। সে বলল যে সে এখানে একজন স্ত্রী রূপে এসেছে এবং স্ত্রীর ধর্ম হয় তার স্বামীর প্রতিটি দুঃখকে নিজের করে নেওয়া, স্বামী তাকে গ্রহণ করুক বা না করুক। বিক্রম চুপ থাকল, কিন্তু তার চোখে যে আগুন সবসময় জ্বলত তা আজ শান্ত হয়ে গিয়েছিল এবং তার জায়গায় এক গভীর প্রশ্ন এসেছিল যে রাহুল কেমন মানুষ যে এমন দেবীর মতো নারীকে ছেড়ে চলে যেতে পারল। ধীরে ধীরে অনন্যা বিক্রমের দুনিয়ার আসল ছবি দেখতে পেল, যা বাইরের দুনিয়ার নজর থেকে অনেক দূরে লুকিয়েছিল। সে দেখত বিক্রম গভীর রাত পর্যন্ত অনেকগুলো কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকত আর হেডসেট লাগিয়ে সারা বিশ্বের লোকেদের কড়া নির্দেশ দিত। সে নিজের কণ্ঠস্বর পরিবর্তন করার যন্ত্র ব্যবহার করত, যাতে কেউ এটা না জানতে পারে যে রায়চাঁদ গ্রুপের আসল মস্তিষ্ক এক প্রতিবন্ধী মানুষ, যাকে দুনিয়া প্রত্যাখ্যান করেছে। অনন্যা দেখল কিভাবে সে নিজের আঙুলের ইশারায় শেয়ার বাজারকে ওঠানামা করিয়ে দিত এবং বড় বড় ডিল মুহূর্তের মধ্যে চূড়ান্ত করে ফেলত, যখন দুনিয়া বুঝত যে তার বাবা সিদ্ধান্ত নিচ্ছেন। এটা দেখে অনন্যা উপলব্ধি করল সে যাকে অসহায় ভাবছিল সে আসলে এক ঘুমন্ত সিংহ, যে খাঁচার ভেতর থেকেই জঙ্গলে রাজ করছে। একদিন বিক্রম কোনো সমস্যায় খুব বাজেভাবে জড়িয়ে পড়েছিল এবং রাগে নিজের টেবিলে ঘুষি মারছিল, কারণ এক টেক্সটাইল মিলের শ্রমিকরা ধর্মঘটে চলে গেছিল। অনন্যা সাহস করে জিজ্ঞেস করল কি হয়েছে। বিক্রম বিরক্ত হয়ে তাকে ফাইলটি ধরিয়ে দিয়ে তাচ্ছিল্য করল যে তুমি রান্নাঘরের বাইরে কি বুঝবে। অনন্যা ফাইলটি পড়ল এবং শান্তস্বরে বলল যে শ্রমিকদের টাকা নয় বরং সম্মান চাই, এবং যদি সে তাদের সন্তানদের শিক্ষা আর স্বাস্থ্যের দায়িত্ব নেয় তবে ধর্মঘট শেষ হতে পারে, কারণ একজন বাবা তার সন্তানদের ভবিষ্যতের জন্য সব কিছু করতে পারে। বিক্রম প্রথমে হাসল, কিন্তু তারপর সে ভাবল এই পদ্ধতি কাজ করতে পারে, কারণ এটি আবেগপূর্ণ, আর ব্যবসায় আবেগ কখনো কখনো টাকার চেয়ে বেশি কার্যকরী হয়। সে অনন্যার পরামর্শ মানল এবং 2 ঘন্টার মধ্যে ধর্মঘট শেষ হয়ে গেল, যার ফলে কোম্পানির কোটির ক্ষতি হওয়া থেকে বেঁচে গেল। এই ঘটনার পর বিক্রমের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেল এবং সে অনন্যাকে তার ব্যবসায়িক পরিষদের এক অনানুষ্ঠানিক কিন্তু গুরুত্বপূর্ণ সদস্য বানিয়ে নিল। এখন তারা বিকেলের চায়ের সাথে শুধু ঘর গৃহস্থালির কথা বলত না, বরং কোম্পানির জটিল কৌশল আর বিস্তার পরিকল্পনা নিয়ে আলোচনা করত। বিক্রম তাকে বোঝাত কিভাবে সে তার প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিচ্ছে, আর অনন্যা নিজের সহজাত বুদ্ধি আর বাস্তব জ্ঞান দিয়ে তাকে নতুন পরামর্শ দিত, যা প্রায়ই অব্যর্থ প্রমাণিত হতো। এটা এক অদ্ভুত অংশীদারিত্ব ছিল, যেখানে একজনের কাছে তীক্ষ্ণ মস্তিষ্ক ছিল আর অন্যজনের কাছে সংবেদনশীল হৃদয়, এবং দুজনে মিলে এক অপরাজেয় শক্তিতে পরিণত হচ্ছিল। অনন্যার মনে হতে লাগল যে তার পরিচয় এখন শুধু এক পরিত্যক্তা নারীর নয়, বরং সে এক বিশাল সাম্রাজ্য চালানোর সমান অংশীদার হয়ে উঠছে। এক সন্ধ্যায় বিক্রম অনন্যাকে নিজের কাছে ডাকল এবং স্ক্রিনে একটি গ্রাফ দেখালো, যেখানে লাল রঙের রেখাগুলো দ্রুত নিচের দিকে যাচ্ছিল, যেন কোনো ইমারত ভেঙে পড়ছে। সে জানালো যে এটি রাহুল বার্মার কোম্পানির গ্রাফ এবং গত 1 মাসে সে রাহুলের 3টি বড় প্রজেক্ট ছিনিয়ে নিয়েছে, যার ফলে রাহুলের বাজারে সম্মান ধুলোয় মিশেছে। অনন্যার চোখে এক শীতল উজ্জ্বলতা এলো যখন সে দেখল যে মানুষটি তাকে ধ্বংস করার চেষ্টা করেছিল আজ সে নিজে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে, আর সে জানেও না কোথা থেকে আঘাত আসছে। বিক্রম বলল, এটা তো কেবল শুরু, আর আসল খেলা তো দীপাবলির পার্টিতে হবে, যখন রাহুল জানতে পারবে তার আসল শত্রুকে।
অনন্যা বিক্রমের চোখে তাকাল এবং সেখানে নিজের জন্য এক নিরাপত্তার ভাব দেখতে পেল, যা রাহুলের সাথে সে কখনো অনুভব করেনি। সময়ের সাথে সাথে তাদের মধ্যে অবিশ্বাসের দেওয়ালগুলো ভাঙতে লাগল এবং নিস্তব্ধতার জায়গা নিল ছোট ছোট কথা, যা একটি সম্পর্ককে মজবুত করে। বিক্রম এখন অনন্যার হাতের আদা দেওয়া চায়ের অপেক্ষা করত, আর অনন্যাও তার পছন্দের বই পড়ে শোনাত, যাতে বিক্রম মানসিক শান্তি পেত। কখনো কখনো যখন বিক্রম কাজে ব্যস্ত থাকত, তখন অনন্যা চুপচাপ তার মাথা মালিশ করে দিত, আর বিক্রম তাকে মানা করত না, বরং নিজের চোখ বন্ধ করে সেই স্পর্শ অনুভব করত, যা তার ব্যথা হরণ করে নিত। তাদের এখনও প্রেমের নাম দেওয়া যেত না, কিন্তু এটি এক গভীর সম্মান আর বিশ্বাস ছিল, যা ফাঁপা প্রেমের চেয়ে অনেক বেশি মজবুত ভিত্তি তৈরি করছিল। তারা দুজনে একে অপরের ভেঙে যাওয়া টুকরোগুলো জুড়ে এক নতুন আর সুন্দর ছবি বানাচ্ছিল। তখনই একদিন অনন্যার ফোনে এক অজানা নম্বর থেকে কল এলো, এবং ধরার পর জানা গেল সেটি সানিয়া ছিল, যার গলায় সেই পুরনো তিক্ততা আর অহংকার ছিল। সানিয়া তার বিষাক্ত গলায় বলল যে সে শুনেছে অনন্যা কোনো প্রতিবন্ধীর পরিচারিকা হয়ে গেছে, এবং সে তাকে তার বিয়ের রিসেপশন পার্টির নিমন্ত্রণ দেওয়ার জন্য ফোন করছে, যাতে সে দেখতে পারে ধনী লোকেরা কিভাবে থাকে। সানিয়া বিদ্রূপ করে বলল যে যদি তার খাবার জন্য কিছু চাই, তবে সে পার্টির পর বেঁচে যাওয়া খাবার পাঠিয়ে দেবে, কারণ ভিখারিদের ওটাই মানায়। অনন্যার রক্ত টকবক করে উঠল, কিন্তু সে শান্ত থেকে জবাব দিল যে সে অবশ্যই আসবে এবং এমন উপহার আনবে যা সানিয়া আর তার স্বামী সারা জীবন মনে রাখবে। ফোন কাটার পর অনন্যা কাঁপছিল, কিন্তু বিক্রম তার হাত ধরে নিল এবং তার চোখে আশ্বাস দিল যে এখন আর ভয় পাওয়ার দরকার নেই। বিক্রম অনন্যাকে বলল যে এখন পর্দার পেছনে লুকিয়ে থাকার সময় শেষ হয়ে গেছে এবং তাদের দুনিয়ার সামনে নিজেদের আসল শক্তি আর মর্যাদা দেখাতে হবে। সে জানালো যে রায়চাঁদ গ্রুপের বার্ষিক দীপাবলি পার্টি এইবার ঐতিহাসিক হতে চলেছে, যেখানে সে নিজের ভূত সিইও হওয়ার মুখোশ খুলে ফেলবে এবং দুনিয়াকে দেখাবে। বিক্রম বলল যে সে যখন দুনিয়ার সামনে আসবে, তখন অনন্যা যেন তার সাথে দাঁড়িয়ে থাকে, তার সহধর্মিণী আর শক্তি হয়ে, নাকি এক অসহায় নারী হয়ে। অনন্যা ভয় পাচ্ছিল যে লোকে তার অতীত নিয়ে কি বলবে, কিন্তু বিক্রম বলল যে সিংহ যখন চলে তখন সে দেখে না যে কুকুরেরা কি ডাকছে। এই কথাটি অনন্যার ভেতর এক নতুন সাহস ভরে দিল এবং সে ঠিক করল যে সে এখন আর মাথা নিচু করে নয়, বরং মাথা উঁচু করে চলবে। পার্টির একদিন আগে বিক্রম শহরের সবথেকে নামকরা ফ্যাশন ডিজাইনারকে বাড়িতে ডাকল, যাতে সে অনন্যার জন্য সবথেকে সুন্দর আর নায়েব পোশাক তৈরি করতে পারে। অনন্যা, যে সবসময় সাধারণ সুতির শাড়িতে থাকত, আজ রেশমি কাপড়, মখমলি ওড়না আর হীরের গয়নার মাঝে ঘেরা ছিল। বিক্রম নিজে তার জন্য গাঢ় নীল রঙের বেনারসি শাড়ি পছন্দ করল, যা রাজকীয় লাগছিল, এবং তার সাথে মানানসই হীরের হাড়ও বেছে নিল, যা তার সৌন্দর্যে চার চাঁদ লাগিয়ে দিচ্ছিল। যখন অনন্যা তৈরি হয়ে এলো, তখন বিক্রম তাকে দেখতেই থাকল, কারণ সে কোনো অপ্সরার থেকে কম লাগছিল না এবং তার মুখে এক অন্যরকম তেজ ছিল। সে অনন্যাকে বলল যে কাল রাতে সে শুধু রায়চাঁদ পরিবারের বউ হবে না, বরং সে এই সাম্রাজ্যের রানী হবে, যার সামনে রাহুল আর সানিয়ার মতো মানুষেরা হাঁটু গেড়ে বসবে। পার্টির রাত চলে এলো এবং হাবেলিকে আলো দিয়ে সাজানো হয়েছিল। অনন্যা নিজের ঘরে ছিল এবং আয়নায় নিজেকে দেখছিল, যেখানে তাকে আর সেই পুরনো ভীতু আর দুর্বল মেয়েটি দেখা যাচ্ছিল না। তার চোখে আত্মবিশ্বাস ছিল এবং মুখে এক রহস্যময় হাসি ছিল, যা বলছিল যে সে নিজের অপমানের প্রতিশোধ নিতে পুরোপুরি তৈরি। সে তার কপালে সিঁদুর লাগাল এবং অনুভব করল যে এই সিঁদুর এখন তার শক্তি, তার দুর্বলতা নয়, এবং এটি তার নতুন জীবনের প্রতীক। সে মনে মনে রাহুলকে উদ্দেশ্য করে বলল যে তুমি আমাকে কাঁচের টুকরো ভেবেছিলে, কিন্তু এখন তুমি জানতে পারবে যে আমি হীরে, যা কাটতেও পারে আবার জ্বলজ্বলও করে। বিক্রম তার বিশেষভাবে তৈরি ইলেকট্রিক হুইল চেয়ারে বসেছিল, যা কোনো সিংহাসনের থেকে কম লাগছিল না, এবং সে একটি কালো স্যুট পরেছিল, যা তার ব্যক্তিত্বকে আরও প্রভাবশালী করে তুলছিল। অনন্যা তার পেছনে দাঁড়াল এবং হুইল চেয়ারের হাতল মজবুত করে ধরল, যেন সে কোনো রথের সারথি যে যুদ্ধের ময়দানে যাচ্ছে। বিক্রম ঘুরে অনন্যাকে দেখল এবং মাথা নাড়ল, যার অর্থ ছিল যে তারা দুজনেই এই ধর্মযুদ্ধের জন্য তৈরি।
লিফটের দরজা খুলল এবং তারা দুজনে সেই হলের দিকে এগিয়ে গেল, যেখানে শহরের সমস্ত নামকরা সাংবাদিক আর তাদের শত্রুরা তাদের জন্য অপেক্ষা করছিল। এটি শুধু একটি পার্টি ছিল না, এটি ছিল কুরুক্ষেত্রের ময়দান, যেখানে আজ সম্মান আর অহংকারের লড়াই হতে চলেছিল। তারা হলের দরজায় পৌঁছতেই সমস্ত আলো তাদের ওপর এসে পড়ল এবং সারা হলে নিস্তব্ধতা ছেয়ে গেল। সামনেই ভিড়ের মাঝে রাহুল আর সানিয়া দাঁড়িয়েছিল, যাদের হাতে শ্যাম্পেনের গ্লাস ছিল এবং তাদের মুখে এক বিদ্রুপাত্মক হাসি খেলা করছিল। রায়চাঁদ ম্যানশনের বিশাল হল আজ শহরের সবথেকে ধনী আর শক্তিশালী লোকেদের দিয়ে ভরা ছিল। যখন অনন্যা বিক্রমের হুইলচেয়ার ঠেলে হলের মাঝখানে পৌঁছাল, তখন প্রতিটি মানুষের নজর তাদের ওপর আটকে গেল। রাহুল বিক্রমের কাছে এসে নিজের শ্যাম্পেন গ্লাস তুলল এবং মিথ্যে বিনম্রতার সাথে বলল যে সে বিক্রমকে দেখে খুশি, যদিও সে চলাফেরা করতে পারে না। তার প্রতিটি শব্দ বিষাক্ত তীরের মতো ছিল। সানিয়া অনন্যার শাড়ি ছুঁয়ে কৃত্রিম প্রশংসা করল এবং তঞ্জ করে বলল যে রাহুলকে ছেড়ে অনন্যা ভালোই করেছে, কারণ সে এখন এক ধনী রোগী পেয়েছে যার সেবা করে সে নিজের জীবন কাটাতে পারবে। আশেপাশের কিছু লোক এই বিচ্ছিরি হাসিতে যোগ দিল, যাতে অনন্যার অপমান আরও গভীর হল। কিন্তু অনন্যার চোখে এখন আর জল ছিল না, বরং এক আগুন ছিল যা সব কিছু পুড়িয়ে ছাই করে দিতে পারে। সে সানিয়ার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল যে সময়ের চাকা ঘুরতে থাকে এবং যে আজ ওপরে আছে কাল সে নিচেও আসতে পারে। তখনই গান হঠাৎ থেমে গেল এবং মঞ্চে আলো জ্বলে উঠল, যেখানে হর্ষবর্ধন রায়চাঁদ মাইক ধরেছিলেন। তিনি ঘোষণা করলেন যে আজ তারা তাদের ব্যবসায়িক সাম্রাজ্যের সেই মুখটিকে দুনিয়ার সামনে আনতে চলেছেন যা এতদিন পর্দার আড়ালে ছিল। হর্ষবর্ধন রায়চাঁদ বিক্রমকে মঞ্চে আসার নিমন্ত্রণ জানালেন। অনন্যা বিক্রমের হুইলচেয়ার ঠেলে তাকে মঞ্চের ওপর নিয়ে গেল। বিক্রম মাইক হাতে নিল এবং প্রথমবার নিজের ঘাড় সোজা করে ভিড়ের দিকে তাকাল। বিক্রম বলল যে গত 5 বছর ধরে বাজারে যে VR নামের রহস্যময়ী মানুষটি তোলপাড় সৃষ্টি করে রেখেছে, সে আর কেউ নয়, বরং সে নিজে বিক্রমাদিত্য রায়চাঁদ। এই কথা শুনেই হলে যেন ভূমিকম্প হয়ে গেল। রাহুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ এই VRই গত কয়েক মাসে তার বহু বড় প্রজেক্ট ছিনিয়ে নিয়েছিল। বিক্রম স্ক্রিনে তার কোম্পানির মুনাফা আর বিস্তারের পরিসংখ্যান দেখাল। সে অনন্যাকে নিজের কাছে ডাকল এবং ঘোষণা করল যে তার এই সাফল্য অসম্পূর্ণ হতো যদি অনন্যা তার পাশে না থাকত। সে ঘোষণা করল যে আজ থেকে রায়চাঁদ গ্রুপের 50% শেয়ার অনন্যার নামে করা হচ্ছে এবং সে কোম্পানির জয়েন্ট ম্যানেজিং ডাইরেক্টর হবে। এটি শোনামাত্রই সানিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ যে মেয়েটিকে সে চাকরানি বলছিল সে এখন দেশের সবথেকে বড় মালকিনি হয়ে গেছে। বিক্রম রাহুলের দিকে ইশারা করে বিদ্রুপ করে বলল যে সে রাহুল বর্মাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চায়, কারণ রাহুল যদি একটি হীরেকে কাঁচ ভেবে না ছুঁড়ে ফেলত, তবে রায়চাঁদ পরিবার তাদের আসল লক্ষ্মীকে কখনো পেত না। বিক্রম আরও জানাল যে রায়চাঁদ গ্রুপ সম্প্রতি বার্মা অ্যান্ড সন্সের সমস্ত ঋণ কিনে নিয়েছে, যার মানে হল এখন রাহুলের কোম্পানির আসল মালিক বিক্রম আর অনন্যা। এই খবর রাহুলের জন্য কফিনের শেষ পেরেক হিসেবে প্রমাণিত হল এবং সে অজ্ঞান হয়ে পাশের চেয়ারে পড়ে গেল। সানিয়া যখনই দেখল রাহুল এখন বরবাদ হয়ে গেছে, সে তখনই তার হাত ছেড়ে দূরে সরে গেল। পার্টিতে যারা আগে রাহুল আর সানিয়ার চারপাশে ঘুরছিল, তারা এখন অনন্যাকে অভিনন্দন জানানোর জন্য ভিড় জমাল। অনন্যা সানিয়ার কাছে গেল এবং ধীর গলায় বলল যে দৌলত আর রূপ আজ আছে কাল নেই, কিন্তু চরিত্র আর বিশ্বস্ততা সবসময় থাকে। সানিয়া লজ্জায় সেখান থেকে পালিয়ে গেল। বিক্রম অনন্যার হাত ধরল এবং তারা বারান্দার দিকে গেল। বিক্রম তার পকেট থেকে একটি মখমলের বাক্স বের করল, যাতে একটি হীরের আংটি ছিল। সে বলল যে আজ সে তাকে মন থেকে আপন করে নিতে চায়। অনন্যার চোখে খুশির জল এলো এবং বিক্রম তাকে আংটি পরিয়ে দিল। দীপাবলির সেই রাতের পর রাহুল বর্মার দুনিয়ায় এমন অন্ধকার নামল যে আর কোনো দিন সকাল হল না। তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল হয়ে গেল এবং তার বাড়ি নিলামের মুখে দাঁড়িয়ে থাকল। সানিয়া নিজের স্যুটকেস গুছিয়ে বাইরে এলো। রাহুল জিজ্ঞেস করল সে তাকে এই বিপদে ছেড়ে কোথায় যাচ্ছে। সানিয়া হেসে জবাব দিল যে সে রাহুলের সাথে বিয়ে আয়েশ করার জন্য করেছিল।
তার দেনা আর বদনামের বোঝা টানার জন্য নয়। রাহুল সানিয়ার পায়ে পড়ে কাঁদতে থাকল, কিন্তু তাকে দেখার কেউ ছিল না। রাহুলের তখন মনে পড়ল যখন সে অসুস্থ থাকত, অনন্যা সারা রাত জেগে তার সেবা করত। পরদিন সকালে রাহুল রায়চাঁদ ম্যানশনের গেটে গিয়ে দাঁড়িয়ে থাকল। সে অনন্যার নাম ধরে চিৎকার করছিল। অনন্যা বাইরে এলো এবং রাহুল তার পায়ে পড়ে ক্ষমা চাইল। রাহুল বলল যে সানিয়া তাকে ধোঁকা দিয়েছে এবং এখন তার জীবনে অনন্যা ছাড়া কেউ নেই। সে তাকে আবার বিয়ে করতে রাজি। অনন্যা শান্ত স্বরে বলল যে রাহুল হয়তো ভুল বুঝেছে, যে সে আগের মতোই অবলা নারী। অনন্যা মনে করিয়ে দিল যে রাহুল তার সিঁদুর মুছে দিয়েছিল এবং তার আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। সে বলল যে ক্ষমা ভুল ত্রুটির জন্য হয়, গুণা বা অপরাধের জন্য নয়। এরপর গেট বন্ধ করে দেওয়া হলো এবং রাহুল সেখানে একা পড়ে থাকল। কিছুদিন পর অনন্যা আর বিক্রম বারাণসী পৌঁছাল। গঙ্গার ঘাটে সন্ধ্যার আরতির সময় তারা নৌকায় বসে মাঝ গঙ্গায় গেল। বিক্রম স্বীকার করল যে শুরুতে সে শুধু পরিস্থিতির চাপে এই বিয়ে করেছিল, কিন্তু অনন্যা যেভাবে তাকে অন্ধকার থেকে বের করে এনেছে তা তাকে বদলে দিয়েছে। সে বলল যে সে অনন্যাকে এখন শুধু সম্মান নয়, বরং তাকে অন্তহীন ভালোবাসে। বিক্রমের চোখে জল ছিল, যা দেখে অনন্যার মন ভরে গেল। অনন্যা বলল যে সেও কখন বিক্রমকে নিজের মন দিয়ে ফেলেছে তা নিজেও জানে না। তারা দুজনে মিলে প্রদীপ জ্বালালো এবং গঙ্গার স্রোতে ভাসিয়ে দিল। আরতির শব্দের মাঝে অনন্যার মনে হলো তার পুনর্জন্ম হয়েছে, এক এমন নারী হিসেবে যে আগুনে পুড়ে খাঁটি সোনা হয়েছে এবং যে তার আসল রাজাকে খুঁজে পেয়েছে।